আসসালামু আলাইকুম। লার্নিং স্টার্স এর পক্ষ থেকে তোমাদেরকে জানাই স্বাগতম। লার্নিং স্টার্স এর ধারাবাহিক আলোচনায় আমরা আজকে আরো একটি নতুন ক্লাস নিয়ে উপস্থিত হলাম। আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম সেন্টেন্স এন্ড ইটস ক্লাসিফিকেশন। আমরা আজকে সেই সেন্টেন্সেরই প্রত্যেকটাকে আমরা ভাগ করে একের পর এক দেখব যে সেন্টেন্সের যে প্রকারভেদ। আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম সেন্টেন্স কি, সেন্টেন্স কত প্রকার, সেখানে আমরা দেখেছিলাম সেন্টেন্স 5 প্রকার। সেই সেন্টেন্স গুলো কিভাবে আমরা চিনবো, সেন্টেন্স গুলো চেনার উপায়। অ্যাসার্টিভ সেন্টেন্স আমরা দেখেছিলাম সাবজেক্ট প্লাস ভার্ব, শেষে গিয়ে ফুল স্টপ থাকবে, তাহলে ওইটা অ্যাসার্টিভ সেন্টেন্স। সেন্টেন্স ইন্টারগেটিভ সেন্টেন্স, শেষে যদি আমরা কোশ্চেন মার্ক দেখি সেই সেন্টেন্সটা আমরা বুঝবো ইন্টারগেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স যে সেন্টেন্স গুলো আমরা দেখেছিলাম ভার্ব, অ্যাডভার্ব, প্লিজ, কাইন্ডলি, ডোন্ট, লেট এগুলো দ্বারা শুরু হয়, সেগুলোই হবে কি সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স। আমরা সেখানে দেখেছি মে অথবা লং দ্বারা যে সেন্টেন্স গুলো শুরু হবে সেই সেন্টেন্স গুলো অপারেটিভ সেন্টেন্স। এক্সক্লামেটরি সেন্টেন্স চেনার উপায় দেখেছিলাম, যে সেন্টেন্সের শেষে আশ্চর্যবোধক চিহ্ন থাকবে সেই সেন্টেন্সটাই কি হবে, এক্সক্লামেটরি সেন্টেন্স। চলো আজকে আমরা সেই সেন্টেন্সটা কি আরেকটু বিশদভাবে একটু বিস্তৃত করে আমরা আজকে শেখার চেষ্টা করি। আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স বর্ণনামূলক বাক্য, বিবৃতি বা বর্ণনা, যে সেন্টেন্স দ্বারা কোনো বিবৃতি, কোনো ঘটনার বিবৃতি অথবা বর্ণনা বিস্তারিত বোঝায় সেই সেন্টেন্সটার নাম হবে অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স আমরা একটা এক্সাম্পল দিয়ে রেখেছি, দেখো রিতা ওয়াকস ভেরি ফাস্ট। রিতা কেমন করে হাঁটে, খুব দ্রুত হাঁটে। এখানে ওয়াকস ভেরি ফাস্ট, এখানে রিতাটা সাবজেক্ট, ওয়াকসটা ভার্ব, আর এই যে ভেরি ফাস্ট এটাকে বলা হয় এক্সটেনশন। তাহলে এই যে একটা সেন্টেন্স অ্যাসার্টিভ সেন্টেন্স, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন, এই বাক্যটা এইভাবে সেন্টেন্স গুলোর সাথে আমরা খুব আগে থেকেই পরিচিত। যখন থেকে তুমি সেন্টেন্স শুরু করো, যখন তোমার বেসিকটা কেবল শুরু, ইংরেজি পড়া তুমি শুরু করেছো, তখন থেকেই তুমি শিখেছো অ্যাসার্টিভ সেন্টেন্স, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন। আমরা আজকে আরো একটা সেন্টেন্স দেখলাম, দেয়ার ইজ এ পোস্ট অফিস ইন আওয়ার ভিলেজ। এই যে সেন্টেন্সটা দেয়ার ইজ এ পোস্ট অফিস ইন আওয়ার ভিলেজ, ঠিক এই সেন্টেন্সটা আবার তোমাকে আরেকটা সেন্টেন্স দিয়ে যদি বলি, একটা টেস্ট তোমাকে যদি দেই, যদি বলা হয় বলো তো দেয়ার ফিল ইন দা গ্যাপস, বললো একটা বিভাগ বসাও। মেনি রিভার্স ইন আওয়ার, দেখো তুমি ঠিক একটু চিন্তা করে বলো, এখানে দেখছি দেয়ার ইজ এ পোস্ট অফিস ইন আওয়ার ভিলেজ, ঠিক এখানে তোমাকে একটা টেস্ট দেওয়া হলো যে বললো বলো তো দেয়ার, এখানে একটা তুমি বিভাগ বসাও, মেনি রিভার্স ইন আওয়ার ভিলেজ। এখানে তোমাকে বিভাগ বসাতে বসে তুমি এখানে কি বসাবে, এখানে তুমি এম বসাবে, ইজ বসাবে, না আর বসাবে। তখন তুমি একটা দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাবে যে দেয়ার, দেয়ারের সাথে তো একটু আগের সেন্টেন্স আমরা দেখলাম কি বসছে, ইজ বসছে, তাহলে দেয়ারের সাথে তো ইজি বসবে। ঠিক সেইভাবে কিন্তু যদি একটু তুমি চিন্তা করে বলো, কিন্তু দেয়ারের সাথে আসলে কি ইজ বসবে, না, এখানে দেয়ারের সাথে কি বসবে, আর বসবে। এবার বলো তো এখানে রিতার সাথে, রিতা যেহেতু বসছিল সাবজেক্ট, ভার্বের শেষে আমরা কি যোগ করে দিছি, একটা এর যোগ করে দিছি। আমরা জানি টেন্স অনুসারে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের ডিমান্ড, তার সাথে বলছি কি সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, ভার্বের শেষে এস অথবা কি যোগ করে দিতে হবে, ইয়েস যোগ করতে হবে। সেই সূত্র মতে আমরা ওয়াকের শেষে কি যোগ করে দিয়েছি, ওয়াক্স করে দিয়েছি। কিন্তু এখানে দেয়ারটাকে যদি আমরা সাবজেক্ট বলি তাহলে দেয়ারের সাথে এখানে আর বসলো, দেয়ারটাকে যদি সাবজেক্ট বলি দেয়ারের সাথে কি বসলো, ইজ বসলো, তাহলে দেয়ার কি সাবজেক্ট বলা যাবে? তোমাদের উত্তরটা এখন অবশ্যই চলে আসবে যে না, দেয়ারটাকে আমরা সাবজেক্ট বলতে পারবো না। তার মানে এতটুকু তো তুমি বুঝে নিয়েছো, সেন্টেন্সের শুরুতে যা বসে সেই অবশ্যই সবসময় সাবজেক্ট হয় না। তাহলে দেখো তো এই সেন্টেন্সটার সাবজেক্ট কে, এ পোস্ট অফিস, এখানে সাবজেক্ট কে ম্যানি রিভার্স। তার মানে এতটুকু তুমি নিশ্চিত হয়ে গেলে যে সেন্টেন্সের শুরুতে বসতে সে সাবজেক্ট হয় না, সাবজেক্ট সেন্টেন্সের ভার্বের পরেও বসতে পারে। সেই অনুসারে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সের একটা স্ট্রাকচার দিয়ে রেখেছি, দেখো হেয়ার দেয়ার ভার্ব, তারপরে সাবজেক্ট, তারপর এক্সটেনশন।
প্রথম যে সেন্টেন্সটা সেই অনুসারে সাবজেক্ট ভার্ব এক্সটেনশন। তাহলে আমরা স্ট্রাকচার অফ অ্যাসার্টিভ সেন্টেন্সে এসে প্রথম দুইটা স্ট্রাকচার দেখলাম। প্রথমটা কি সাবজেক্ট ভার্ব এক্সটেনশন, আরেকটা এসে কি দেখলাম হেয়ার অথবা দেয়ার, তারপরে কি বসবে ভার্ব বসবে, ভার্বের পরবর্তীতে গিয়ে কি বসবে সাবজেক্ট তারপর এক্সটেনশন। তাহলে তুমি যে যারা বেসিক ছিলে তারা বেসিক থেকে জানতে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন অ্যাসার্টিভ সেন্টেন্স, আজকে এসে যারা বেসিক টু অ্যাডভান্স লেভেলে যেতে চাচ্ছ, যারা ইংরেজিটাকে আরেকটু ভালো করে শিখতে যাচ্ছ, তারা আজকে এখানে কি শিখলে হেয়ার অথবা দেয়ার, তারপরে ভার্ব, তারপরে সাবজেক্ট, তারপর এক্সটেনশন। এই যে রুলসটা তোমার প্রত্যেকটা ক্ষেত্রে কাজে লাগবে। তুমি রাইট ফর্ম ভার্ব করতে যাও, তুমি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট করো, তুমি কোনো ক্লোজ চিনতে যাও, সর্বক্ষেত্রেই তোমাকে সাবজেক্টটাকে আইডেন্টিফাই করতে হবে। তার মানে তুমি বুঝে নিলে এখানে সাবজেক্টটা কোথায় থাকে, ভার্বে পড়ে। তাহলে স্ট্রাকচারটা দেখো হেয়ার দেয়ার ভার্ব সাবজেক্ট তারপরে এক্সটেনশন। এর পরবর্তীতে আরেকটা দেখো, আমরা একটা সেন্টেন্স দিলাম রাইট ইউ আর। রাইট ইউ আর, তুমি সঠিক আমি সঠিক, অথবা তুমি সঠিক আমি ভুল, ঠিক এই বাক্যগুলোকে যখন আমরা বলি আই এম রাইট আমি ঠিক, ইউ আর রং তুমি ভুল, কিন্তু এই বাক্যটাকে যখন কোনো জোর প্রয়োগ করা হবে যে আমি ঠিক, যখন একটা বাক্যের উপরে জোর প্রয়োগ করা হয় তখন অ্যাডজেক্টিভটা কোথায় চলে আসে, শুরুতে চলে আসে। রাইট ইউ আর তুমি ঠিক, রং আই অ্যাম আমি ভুল। যখন একটা বাক্যকে জোর দেওয়া হয়, যখন স্পোকেন ইংলিশে কোনো বাক্যের উপরে জোর প্রয়োগ করা হয়, সেই বাক্যগুলোর ক্ষেত্রে অ্যাডজেক্টিভটা সেন্টেন্সের কোথায় চলে আসে, শুরুতে চলে আসে। ওই সেন্টেন্সটাও কি সেন্টেন্স, তাহলে ওই সেন্টেন্সটাও অ্যাসার্টিভ সেন্টেন্স। যে রাইট ইউ আর, যে যখন বললাম যে রাইট ইউ আর, তাহলে আগে প্রথমে স্ট্রাকচারটা দেখে অ্যাডজেক্টিভ সাবজেক্ট ভার্ব তারপর এক্সটেনশন। তাহলে আমরা আজকে এসে অ্যাসার্টিভ সেন্টেন্সে এসে আমরা কি শিখলাম, অ্যাসার্টিভ সেন্টেন্স সাধারণত কি দ্বারা শুরু হয়, সাবজেক্ট ভার্ব এক্সটেনশন। স্ট্রাকচার ফার্স্ট, স্ট্রাকচার সেকেন্ড এসে আমরা কি দেখলাম হেয়ার দেয়ার প্লাস ভার্ব সাবজেক্ট এক্সটেনশন। তারপরে এসে দেখলাম অ্যাডজেক্টিভ প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্সের ফাংশনগুলো কয় ধরনের, তিন ধরনের। ঠিক এই সেন্টেন্সটাই যেখানে আমরা লিখলাম রাইট ইউ আর, এই সেন্টেন্সটা ঠিক যখন তুমি কোনো অ্যাডমিশনে যাবা তখন তোমার কাছে দেখো কিভাবে এসে ধরা দেবে। রাইট দা রং, এখন রাইটের নিচে আন্ডারলাইন করা। এবার দেখো এখানে বললাম রাইট ইউ আর, এখানে রাইটটাকে আমরা কি বলে আখ্যায়িত করেছি, অ্যাডজেক্টিভ। কেননা আমরা স্ট্রাকচার 3 তে দেখেছি অ্যাডজেক্টিভ প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন। কিন্তু তুমি যখন কোনো অ্যাডমিশন টেস্ট দিতে যাবা, তুমি যখন জব প্রিপারেশনে কোনো জব এক্সামে যাবা, তুমি যখন বিসিএস দিতে যাবা, প্রাইমারির কোনো এক্সামে দিতে যাবা, তুমি এমপিএসসির পরীক্ষা দিতে যাও, সেখানে তোমাকে পার্সোনালিটিস থেকে প্রশ্ন হবে। তুমি একেবারে ইংরেজি নিঃসন্দেহে একটা জিনিস বিশ্বাস করো যে সেখান থেকে তোমাকে কিছু কমন প্রশ্ন, তার ভিতর একটা প্রশ্ন হলো পার্সোনালিটিস। ঠিক এখানে দেখো তোমাকে কি বললো, রাইট দা রং, এখানেও রাইটের যে স্পেলিং, এখানে রাইটের সেই একই স্পেলিং, এখানে রাইটটা তো অ্যাডজেক্টিভ লিখেছি, এটা অ্যাসার্টিভ সেন্টেন্স বলেছি। এখন তুমি বলো যে রাইট দা রং, রাইটটা কোন পার্সোনালিটিস। তোমাকে যদি এখানে অপশন দেই, আমরা যদি তোমাকে অপশন দেই তাহলে দিলাম নাউন, অ্যাডজেক্টিভ, সি নম্বরে ভার্ব। আচ্ছা আমরা তিনটে অপশন দিলাম যে রাইটে কি নাউন, রাইটে কি অ্যাডজেক্টিভ, না রাইটে ভার্ব। তুমি যদি শুধু এই ধারণাটা নিয়ে রাখো যে কোনো একটা স্যার জাহিদুল স্যার আমাদেরকে কোনো একদিন ক্লাসে বলেছিল যে অ্যাডজেক্টিভটা শুরুতে হয়, তারপরে সাবজেক্ট, তারপরে ভার্ব, শুধু এতটুকু ধারণা নিয়েই যদি তুমি থাকো তাহলে তুমি ভুল করে ফেলবে। তুমি তখন বলবে অ্যাডজেক্টিভ, কিন্তু এই সেন্টেন্সটাই রাইট অ্যাডজেক্টিভ না। এখানে দেখো এই সেন্টেন্সটাও অ্যাসার্টিভ সেন্টেন্স না, এই সেন্টেন্সটার নাম হবে ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে এই সেন্টেন্সটার নাম ইম্পারেটিভ সেন্টেন্স। আর এবার তো তুমি বুঝতেই পেরেছো যে ইম্পারেটিভ সেন্টেন্স কি দ্বারা শুরু হয়, ভার্ব দ্বারা শুরু হয়। তাহলে এই সেন্টেন্সে রাইট দা রং, যে
ভুল যেটা আছে সেই ভুলটাকে তুমি কি করো, সংশোধন করো, সেইটা অনুসারে এই রাইটটাকে আমরা কি বলবো, ভার্ব বলবো। আশা করি এতটুকু বুঝতে পেরেছো। ঠিক এই সেন্টেন্সটা আরেকটু যদি তোমাকে ঘুরিয়ে করে, এই রাইটের নিচে আন্ডারলাইন না করে রং এর নিচে আন্ডারলাইন করলো। আমরা জানি যে দোষ, গুণ, অবস্থান, সংখ্যা, পরিমাপ, মালিকানা, নামবোধকতা ইত্যাদি যে সেন্টেন্স দ্বারা বোঝায়, যে ওয়ার্ড দ্বারা বোঝায়, সেই ওয়ার্ড গুলো অ্যাডজেক্টিভ হয়। তাহলে রাইট সেই অনুসারে অ্যাডজেক্টিভ, রং সেই অনুসারে অ্যাডজেক্টিভ। কিন্তু এই সেন্টেন্স অনুযায়ী তুমি রংটাকে কি বলবে? এখানে দেখো, রাইট দ্য রং, এখানে আমরা বললাম এটি ইম্পারেটিভ সেন্টেন্স। যারা বুঝতে পেরেছো তাদেরকে ধন্যবাদ, আর যারা বুঝতে পারোনি তারা একটু দেখো, এখানে দাঁড়ায় একটা কি, আর্টিকেল। আর্টিকেলের আরেকটা নাম আর্টিকেল ডিটারমিনার। আমরা ডিটারমিনারের আলোচনা করব, ডিটারমিনার ডিটেইলস পড়াবো, কিন্তু তার আগে তুমি আজকে জেনে নাও রাইট দ্য আর্টিকেল। আর্টিকেলের আরেকটা নাম ডিটারমিনার। কেমন ডিটারমিনার? আর্টিকেল ডিটারমিনার। আর ডিটারমিনার্স এর পরে যে একটা মাত্র যদি ওয়ার্ড থাকে সেই ওয়ার্ডটা নাউন হয়। এই সেন্টেন্স অনুসারে এই যে রং, এই রংটা হলো নাউন। আশা করি এতটুকু বুঝতে পেরেছো। তাহলে আমাদের মধ্য কথাটা হলো যে অ্যাসার্টিভ সেন্টেন্স, বর্ণমূলক বাক্য। অ্যাসার্টিভ সেন্টেন্সের স্ট্রাকচার আমরা কয়টা দেখলাম? তিনটা। সেখানে কি, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন, হেয়ার অথবা দেয়ার, তারপরে ভার্ব, তারপরে সাবজেক্ট, তারপরে এক্সটেনশন, আর কি দেখলাম, অ্যাডজেক্টিভ প্লাস ভার্ব, তার অ্যাডজেক্টিভ প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন। এই তিনটা হলো অ্যাসার্টিভ সেন্টেন্স। চলো আমরা এর পরে যে সেন্টেন্স ইন্টারগেটিভ সেন্টেন্স, সেই ইন্টারগেটিভ সেন্টেন্স নিয়ে আলোচনা করি। ইন্টারগেটিভ সেন্টেন্স প্রশ্নবোধক বাক্য। যে সেন্টেন্স দ্বারা কোনো প্রশ্ন করা বোঝায়, যে সেন্টেন্স দ্বারা কোনো প্রশ্ন করা বোঝাবে তাকে বলা হয় ইন্টারগেটিভ সেন্টেন্স। ইন্টারগেটিভ মানেই প্রশ্ন। আমরা যখন সেন্টেন্স আলোচনা শুরু করেছিলাম তখন আমরা দেখেছি ইন্টারগেটিভ সেন্টেন্সের শেষে কি থাকবে, একটা কোশ্চেন মার্ক থাকবে। তাহলে যে সেন্টেন্সের শেষে কোনো কোশ্চেন মার্ক থাকবে, যে সেন্টেন্স দ্বারা কোনো প্রশ্ন করা বোঝাবে, সেই সেন্টেন্সের নাম হবে ইন্টারগেটিভ সেন্টেন্স। তাহলে ইন্টারগেটিভ সেন্টেন্স প্রশ্নবোধক বাক্য। আমরা এক্সাম্পল গুলো দেখি। হ্যাভ ইউ ডান ইউর হোমওয়ার্ক? তুমি কি তোমার বাড়ির কাজ করেছো? এই যে দেখো শেষে একটা কি চিহ্ন, প্রশ্নবোধক চিহ্ন, তার মানে এটি ইন্টারগেটিভ সেন্টেন্স। আমরা আরেকটা দেখি, হোয়াট ডু ইউ ডু এট হোম? তুমি বাড়িতে কি কাজ করো? তাহলে এই যে হোয়াট দ্বারা তোমাদেরকে যদি প্রশ্ন করা হয়, বলো তো ইন্টারগেটিভ সেন্টেন্স কয় ধরনের হয়? তুমি চট করে বলতে পারবে ইন্টারগেটিভ সেন্টেন্স দুই ধরনের হয়। একটা অক্সিলারি ভার্ব দ্বারা শুরু হয়, যাকে বলা হয় ইয়েস নো কোশ্চেন। আরেকটা ডাব্লিউএস ওয়ার্ড দ্বারা শুরু হয়, ইন্টারগেটিভ প্রোনাউন দ্বারা শুরু হয়, তাকে বলা হবে ডাব্লিউএস কোশ্চেন। তুমি এতটুকু হয়তো আজকের আগে জানতে, অথবা যারা দু একজন জানতো অন্য কিছু, যারা জানতে তাদেরকে ধন্যবাদ। তোমরা তারপরে সঙ্গে থাকো, তোমাদের জন্য আরো অনেক কিছু থাকবে আমাদের এই ক্লাসে। আর যারা জানতে না তারা জেনে নাও যে ইন্টারগেটিভ সেন্টেন্স দুই ধরনের না, ইন্টারগেটিভ সেন্টেন্স চার ধরনের হয়। তাহলে দেখো ইন্টারগেটিভ সেন্টেন্স চার ধরনের। আমরা যেটা জানি, অক্সিলারি ভার্ব দ্বারা যে সেন্টেন্স গুলো শুরু হয় তার নাম হলো ইয়েস নো কোশ্চেন। কেন এটার নাম ইয়েস নো কোশ্চেন? এই কোশ্চেনের উত্তরগুলো ইয়েস অথবা নো দ্বারা দেয়া যায়। যে কোশ্চেনের উত্তরগুলো ইয়েস অথবা নো দ্বারা দেয়া যাবে সেটার নামই হবে ইয়েস নো কোশ্চেন। আর এরপরে দেখো ডাব্লিউএস কোশ্চেন। ডাব্লিউএস ওয়ার্ড দ্বারা যে সেন্টেন্স গুলো শুরু হয়, হোয়াট ডু ইউ হ্যাভ এট হোম? তুমি বাড়িতে কি করো? এই যে ডাব্লিউএস ওয়ার্ড দ্বারা শুরু হওয়ার কারণে এটার নাম ডাব্লিউএস কোশ্চেন। এরপরে তুমি যখন যারা ক্লাস নবম দশম অতিক্রম করেছো অথবা নবম দশম শ্রেণীতে আছো, তারা একটা কোশ্চেনের নাম জানো, যার নাম হলো ট্যাগ কোশ্চেন। এই যে দেখো, I have not done my homework, এখানে দেখো সেন্টেন্সটা নেগেটিভ। এই যে I have not done my homework, আমি আমার বাড়ির কাজ করিনি। করেছে কি? এই যে করেছে কি, একটা বাক্যের উপর একটু জোর প্রদান করার কারণে এখানে একটা প্রশ্ন সেট করা হয়, ওইটার নাম হলো ট্যাগ কোশ্চেন। আরেকটা কোশ্চেন যেটা খুবই কম স্টুডেন্ট জানে, সেই কোশ্চেনের নাম হলো এমবেডেড কোশ্চেন। একটা ইন্টারগেটিভ সেন্টেন্সের সাথে আর একটা অ্যাসার্টিভ সেন্টেন্স যখন যুক্ত হয় তখন ওই কোশ্চেনটার নাম হয় এমবেডেড কোশ্চেন। চলো দেখা যাক। এই যে দেখো, আমরা ডাব্লিউএস কোশ্চেন, ট্যাগ কোশ্চেন, এমবেডেড কোশ্চেন। তাহলে এমবেডেড কোশ্চেনটা কি? ডু ইউ নো? তুমি কি জানো?
হোয়াট দ্য হোমওয়ার্ক হ্যাজ, যে বাড়ির কাছে কি আছে। এই দেখো, ডু ইউ নো ইন্ডিকেটিভ সেন্টেন্স, দ্য হোমওয়ার্ক হ্যাজ, এইটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স। তাহলে একটা ইন্টিগ্রেটিভ সেন্টেন্স আর অ্যাসার্টিভ সেন্টেন্স পরস্পরের সাথে সম্পৃক্ত হয়ে যে কোশ্চেন গুলো তৈরি করে ওইগুলো কি বলা হয়, এমবেডেড কোশ্চেন, সম্প্রসারিত বাক্য। তাহলে আমরা একটু দেখি যে ইন্টিগ্রেটিভ সেন্টেন্স যে সেন্টেন্স দ্বারা কি হয়, কোন প্রশ্ন করা বোঝায়, কোন জিজ্ঞাসা করা বোঝায়, তাকে ইন্টিগ্রেটিভ সেন্টেন্স বলে। তোমরা জানতাম ইন্টিগ্রেটিভ সেন্টেন্স কয় ধরনের, দুই ধরনের, কিন্তু আজকে এসে কি শিখলে ইন্টিগ্রেটিভ সেন্টেন্স কয় ধরনের হয়, চার ধরনের। কি কি? মানে ইয়েস নো কোশ্চেন, যেটা আমরা কি দ্বারা শুরু হবে, এই যে অক্সিলারি ভার্ব দ্বারা শুরু হবে, অক্সিলারি ভার্ব, তারপরে কি থাকবে সাবজেক্ট, তারপরে কি থাকবে প্রিন্সিপাল ভার্ব, এইভাবে। আর ডাব্লিউএস ওয়ার্ড দ্বারা যেগুলো শুরু হবে সেগুলো ডাব্লিউএস কোশ্চেন। যেগুলো শেষে একটা কোশ্চেন, টেল কোশ্চেন যেটা থাকবে শেষে, যেটা লেজের মতো থাকে, সেই কোশ্চেন গুলোকে বলা হয় ট্যাগ কোশ্চেন। আর একটা যেটা একেবারেই অজানা কথা, তোমরা জানতে না, আজকে এসে শিখলে, যে তোমাদের একটা যে স্যার আজকে এসে শেখালো কি আরেকটা কোশ্চেনের নাম এমবেডেড কোশ্চেন। এই কোশ্চেন কয় ধরনের, চার ধরনের। আশা করি আজকের ক্লাসটা বুঝতে পেরেছো। প্রতিদিনই আমাদের ক্লাসে কিছু না কিছু নতুনত্ব তোমাদের জন্য থাকবেই। আর তোমরা যারা নিয়মিত ক্লাস করছো, আমি তোমাদেরকে একেবারে রিকোয়েস্ট করব যে তোমরা যখনই ক্লাস করতে বসবে তখনই খাতা কলম নিয়ে বসবে। প্রতিদিনের পাঠগুলো তোমরা খাতায় লেখো। ইউটিউব থেকে ক্লাস করলে তোমরা তখনই সব থেকে বেশি বেনিফিট পাবে যখন তোমরা এগুলো নোট করবে। হ্যান্ডনোট ব্যতীত তোমাদের এই পড়াটা খুব একটা কাজে লাগবে না। তোমরা আমার চ্যানেল থেকে করো, যেখান থেকেই করো, তুমি সব সময় এইগুলো কি করো, নোট করতে থাকো। নোট করে এক সময় দেখবা তোমার অনেক পড়াশোনা জমা হয়ে গেছে, তুমি পিছনের পড়াগুলো একটু রিভাইজ করো, একদিন তুমিও অনেক ভালো কিছু করতে পারবে, অনেক ভালো শিখতে পারবে। গ্রামার শেখার কোনো বিকল্প নেই, যেহেতু ইংরেজি তোমাকে কখনোই ছাড়বে না। তুমি সায়েন্স, কমার্স, আর্টস এর স্টুডেন্ট হও, তুমি বিসিএস ক্যাডার হতে যাও, তুমি ডক্টর হতে যাও, ইঞ্জিনিয়ার হতে যাও, যে সেক্টরেই তুমি যেতে চাও না কেন, ইংরেজি তোমাকে কখনোই ছাড়বে না। সুতরাং ইংরেজি যেহেতু ছাড়বে না, তুমি ইংরেজিটাকে একেবারে তোমার মতো মজার মতো করে শিখে নাও। সেখান থেকে এরকম আয়োজন তুমি সব সময় পাবে না, সবাই তোমাকে এরকম করে বলতে আসবে না, সব সময় তোমার সুযোগ হবে না। যেহেতু তুমি সুযোগ পাচ্ছ, তুমি এমবি খরচ করে দেখছো, তুমি যেহেতু সময় নিয়ে তুমি এই ভিডিও ক্লাসগুলো দেখছো, সুতরাং তুমি যখনই পড়তে বসবা তখনই তুমি খাতা কলম নিয়ে বসো। আর একটা গুড নিউজ হলো, এইচএসসি 26-27 এ যারা আছো তোমাদের জন্য একটা গুড নিউজ, আমরা খুব শীঘ্রই তোমাদের জন্য একেবারে ইংরেজি প্রথম পত্র, দ্বিতীয় পত্র একেবারে টোটাল সিলেবাস ধারাবাহিকভাবে শেষ করাবো। যা জাহিদুল স্যারের সাথে বিগত দিনে ছিল তা তোমরা অবশ্যই জানো যে আমরা ক্লাসগুলো অনলাইন অফলাইন যেখানেই করাই না কেন একেবারে সুন্দর করে ধারাবাহিক ভাবে গুছিয়ে তোমাদের ক্লাসটা পরিপূর্ণ করে দেই। আমরা সেইভাবেই পরবর্তী ক্লাসগুলো করাবো, একেবারে প্রথম থেকে শুরু করে হাতে কলমে পুঙ্খানুপুঙ্খ ভাবে অনলাইন এবং অফলাইনে যেখানেই তোমরা জয়েন করতে চাও সর্বস্তরেই তোমাদেরকে এগুলো গুছিয়ে দেওয়া হবে। আজকে তোমার এই ক্লাসটা, আমাদের এই ভিডিও তোমাদের দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করি তোমরা সব সময় আমাদের সাথে থাকবে, আমাদের ইউটিউব চ্যানেলের সাথে থাকবে, আমাদের ফেসবুক পেজের সাথে থাকবে। পরবর্তী ক্লাসের জন্য তোমরা অপেক্ষা করো। আজকের ক্লাস এখানেই শেষ। আল্লাহ হাফেজ।